আজকে পশ্চিমবাংলার যে 26,000 ছেলের যে চাকরি বাতিল হলো, সেই চাকরি বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য। এবং পশ্চিমবঙ্গে যে একটা সরকার চলছে, স্বৈরাচারী সরকার, সেই তৃণমূল সরকারের জন্যই আজকে 26,000 চাকরি বাতিল হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টকে কোন রকম যোগ্য অযোগ্য তালিকা না দেওয়ার ফলে আজকে তাদের 26,000 চাকরি বাতিল হয়েছে। আজকে যদি এসএসসি চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সরকার আজকে যদি সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য তালিকা দিত, তাহলে আজকে 26,000 চাকরি বাতিল হতো না। কিন্তু মুখ্যমন্ত্রী জানেন যে যোগ্য অযোগ্য যদি আমি আলাদা করে দিই, তাহলে আমার সরকার আর থাকবে না। কারণ 20 লাখ 25 লাখ টাকা নিয়ে অযোগ্যদের উনি চাকরি দিয়েছেন ওনার নেতারা। আজকে সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করে উনি আজকে পশ্চিমবঙ্গে যে সমস্ত ভাতা চালু করেছেন, সেরকম শিক্ষকদের মধ্যেও সি গ্রুপ ডি গ্রুপের মধ্যে উনি ভাতা চালু করেছেন। তা উনি যে ভাতাটা দিচ্ছেন, ওনার ভাইপোর আর ওনার টাকা থেকে ভাতাটা দিন, সরকারের টাকা নিয়ে কেন উনি দিচ্ছেন? আজকে তো পশ্চিমবঙ্গ মানুষের ট্যাক্সের টাকা থেকে উনি সরকার চালান, ওনার টাকা থেকে চালান। তাহলে ওনার ভাইপো যে কোটি কোটি টাকার মালিক, উনিও যে কোটি কোটি টাকার মালিক, ওনার টাকা থেকে আজকে উনি ভাতার ব্যবস্থা করুন। আর আমাদের খুব দুর্ভাগ্য, আমরা পশ্চিমবাংলায় একটা সরকার পেয়েছি যেখানে শিক্ষকদের চাকরি বাতিল হয়ে শিক্ষকদেরকে ভাতা দেওয়া হচ্ছে। আজকে তো কোন রকম কোনো চাকরি, কোন রকম কোনো নিয়োগ নেই, কোনো শিল্প নেই, কিচ্ছু নেই। মহিলাদের 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, ভাতা। আজকে এই সরকারটা হচ্ছে ভাতার সরকার। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসেবে এই ওনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের আমরা তীব্র বিরোধিতা করছি। আমরা চাই সুপ্রিম কোর্ট এই সি গ্রুপ ডি গ্রুপ যে ভাতা চালু করেছে, সুপ্রিম কোর্ট এটাও যেন বাতিল করে। এবং সুপ্রিম কোর্টের দেশের আইনকে আমরা যথেষ্ট সম্মান করি, সুপ্রিম কোর্টকে সম্মান করি। আমাদের মনে হয় সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন, যে সুপ্রিম কোর্ট ঠিক ঠিক বিচার করবে এবং ঠিক ঠিক ওনারা করবেন। আর বিশেষ কি বলবো, আপনারা তো জানেন সাধারণ মানুষ তো আজকে কোনো রকম কোনো পরিষেবা পাচ্ছে না। যা পাচ্ছে সব সরকারের নেতা মন্ত্রীরা, তারাই সব পরিষেবা পাচ্ছে। আর উনি তো একজন খামখেয়ালি মুখ্যমন্ত্রী, উনি আজকে এক বলেন কালকে এক বলেন। আর অত বড় মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে 29টা রাজ্যের মধ্যে কোথাও আপনি পাবেন না। এটা আমাদের পশ্চিমবঙ্গ মানুষের খুব দুর্ভাগ্য। এটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির দ্বিচারিতা। এবং এটাকে আমরা সাধারণ মানুষ হিসেবে এবং যারা চাকরিজীবী ছিলেন তারা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছে। এবং আমরা ধিক্কার জানাই যে সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করে উনি একতরফাভাবে সরকারে আছেন, ক্ষমতার অপব্যবহার করে উনি এই ভাতা প্রকল্প চালু করেছেন। এটা খুব দুর্ভাগ্য। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যা খুশি তাই করছেন। আজকে 26,000 ছেলের যে চাকরি গেল, ওনার জন্যই গেছে। আর উনি দেখুন, উনি সরকারের টাকা নিয়ে বিদেশ ভ্রমণও করছেন, খেলা মেলা যা খুশি উনি সব করছেন সরকারের ট্যাক্সের টাকা থেকে। ওনার টাকা থেকে উনি করুন না। আজকে আপনারা বলুন যে কোনো রকম কোনো চাকরি হয়নি, তার উপর এই যে যোগ্য ছেলেদের চাকরি বাতিল হলো, তাদেরকে ভাতা দেওয়ার প্রকল্প চালু হলো। আমরাও সাধারণ মানুষ ভেবেছিলাম যে ভাতা প্রকল্পটা পশ্চিমবঙ্গে থাকবে, কোনো চাকরি, শিক্ষক, কোনো শিল্প, কোনো কর্মসংস্থান থাকবে না, সবটাই ভাতার প্রকল্প হিসেবেই চালু থাকবে। এটা আমরা পশ্চিমবঙ্গবাসী খুব লজ্জা লাগে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো লজ্জা লাগছে না, ওনার লজ্জা থাকা উচিত, লজ্জা হওয়া উচিত। পরিচালনা করছেন বা এই 26,000 ছেলের যে চাকরি চলে গেল, এটা খুব লজ্জার বিষয়। সাধারণ মানুষের অধিকারকে খর্ব করে ওনার অধিকারটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দিতে চাইছেন। এবং উনি বলেছেন যে সরকারি চাকরির আশা করো না, চায়ের দোকান করো, চপের দোকান করেও 3 তলা বাড়ি করা যায়, অনেক টাকা ইনকাম হয়। তার মানে উনি বলছেন যে শিক্ষিত ছেলেরা চাকরি না করে চায়ের কেল্লি নিয়ে বাজারে বাজারে চা বিক্রি করুক। মানে ওটা তো এক ধরনের ভিক্ষার মতনই অবস্থা, ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দেওয়া, ভিক্ষার বাটি হাতে ধরিয়ে দিচ্ছেন উনি।
আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের খুব লজ্জা লাগে। ওনার তো লজ্জা নেই, আর লজ্জা থাকার কথাও নয়, আর লজ্জা লাগছেও না। আজকে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো। সেই শিক্ষকদের স্কুলে থাকার কথা। আজকে আপনারা দেখবেন প্রত্যেকটা স্কুলে 4টে 6টা 8টা 10টা করে মাস্টার নেই। ছাত্ররা আসছে, তারা বসে আছে, বসে থেকে থেকে একটা ক্লাস হচ্ছে কি দুটো হচ্ছে, বাকি ক্লাস হচ্ছে না, তারা বাড়ি চলে যাচ্ছে। তার কারণ শিক্ষকদের স্কুলে থাকার কথা, তারা আজকে বসে আছে কলকাতার রাস্তায়। আমরা দেখেছি সবকিছু, টিভির মাধ্যমেও দেখেছি, আমরা চোখে দেখতে পাচ্ছি, মহিলারাও বসে আছেন। এবং যেখানে ওনারা করুণাময়ীর সামনে অবস্থান করছেন, তার পাশে একটা শৌচাগার আছে। সেই শৌচাগারটা মহিলারা ব্যবহার করছিল বলে রাজ্য সরকারের এবং তার পুলিশ দিয়ে সেই শৌচাগারটা বন্ধ করে দেওয়া হলো। বাধ্য হয়ে চাকরিজীবীরা যারা রাস্তায় বসে আছে, শিক্ষকরা, শিক্ষিত শিক্ষক, শিক্ষার ভিত্তিতে যাদের নিয়োগ হয়েছিল, যারা শিক্ষা করে, তারা চাবি ভেঙে সেই শিক্ষিত যারা আমাদের শিক্ষিকা আছেন, ওনারা সব বাথরুমে ঢুকেছেন। আজকে দেখুন, আমরা দেখলাম বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, উনি বায়ো টয়লেটের ব্যবস্থা করেছেন। এবং শিক্ষকরা তারা বাটি হাতে করে লাইন দিয়ে তাদেরকে খিচুড়ি খেতে হচ্ছে। আজকে আমাদের পশ্চিমবাংলার শিক্ষকদের এরকম দুর্ভাগ্য, দুর্দশা আপনারা হয়তো দেখেছেন। একজন ভদ্রমহিলা, একজন শিক্ষিকা, তিনি 2 মাসের প্রেগনেন্ট, অথচ তিনি ক্যান্সারে আক্রান্ত। তিনিও সেই কলকাতা রাস্তায় রাজপথে বসে ধর্ণা দিচ্ছেন। কিসের? না তার হকের চাকরির দাবিতে। আর মুখ্যমন্ত্রী তিনি আরামসে ঘুরছেন, এদিক সেদিক তিনি ঘুরছেন সরকারের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় তিনি ঘুরছেন। এইভাবে চলতে পারে না। খুব শীঘ্রই এর পতন হবে এবং সাধারণ মানুষ সোজা দিকেই যাবেন এবং এর ব্যবস্থা করবেন। দেখুন, প্রথমত রাজ্য সরকার যেটা করছেন সেটা সম্পূর্ণরূপে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিরুদ্ধাচরণ করছেন। এই সরকার একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একটা প্রাতিষ্ঠানিক লুট, একটা প্রাতিষ্ঠানিক চুরি, তাকে মদদ দিচ্ছে। সেটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শাক দিয়ে মাছ ঢাকছেন। মাছটা তো ঢাকা পড়ছে, কিন্তু শাকটা তিনি কিভাবে ঢাকা দেবেন সেটা আমাদের প্রশ্ন। আজকে রাজ্য সরকার গ্রুপ সি 25,000, গ্রুপ ডি 20,000 ভাতা দিচ্ছেন। এটার সাংবিধানিক বৈধতা কতটা? আজকে যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, যাদের টাকায় এই সরকারটা চলে, সেই কষ্টার্জিত মানুষের করের টাকায় তিনি এটা করতে পারেন না। তিনি যেটা করছেন এটা নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টে, হাইকোর্টে চ্যালেঞ্জ হবে, কেউ না কেউ করবেন। এবং এই যে বৈধতা, এই বৈধতাটাকেই চ্যালেঞ্জ করা হবে, যেটা বৈধ কি অবৈধ। আজকে আপনি বলুন, যে 26,000 ছেলে মেয়ে চাকরি পেল, তাদের মধ্যে যোগ্য আছে, অযোগ্য আছে। সেই যোগ্য এবং অযোগ্যের তালিকাটা তার কাছে রয়েছে। আজকে তিনি যদি যোগ্য এবং অযোগ্যের তালিকাটা প্রকাশ করে দেন, তাহলে সম্পূর্ণরূপে 19,000 ছাত্রছাত্রী যারা শিক্ষকতা করছেন তারা বেঁচে যান। কিন্তু যারা টাকা দিয়েছেন, যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তৃণমূলের নেতাদের কাছ থেকে, তৃণমূল নেত্রীর কাছে সেই লিস্ট আছে, ক্রেতার লিস্টও আছে, বিক্রেতারও লিস্ট রয়েছে। তিনি সেটাকে পরিষ্কার করে দিলে আজকে জগন্নাথ দেবের মন্দিরে তার সেটাই হবে সবচেয়ে বড় পুণ্যাহুতি। তিনি এটা পরিষ্কার করে দিন যে যোগ্য এরা, অযোগ্য এরা। এটাকে যদি তিনি পরিষ্কার করে দিতে পারেন, তাহলে যেমন 19,000 ছাত্রছাত্রী যারা শিক্ষক হয়েছেন তারা যেমন ওনাকে ধন্যবাদ জানাবেন, নমস্কার জানাবেন, পশ্চিমবঙ্গের মানুষ স্বস্তি পাবেন, এবং জগন্নাথ দেবের মন্দিরে পুজো করা এটাও তার আজকে সার্থক হবে বলে আমরা মনে করি। এটা ওই তো বললাম, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এটা তো উনি জানেন ক্রেতা কারা, বিক্রেতা কারা, কারা চাকরি কিনেছেন তাদের লিস্ট ওনার কাছে আছে, আর যারা টাকা নিয়েছেন তাদের লিস্টও আছে। যারা মেধাবী ছাত্রছাত্রী, যাদের মেধাকে ইনি নষ্ট করে দিচ্ছেন, যে এরা যোগ্য এরা অযোগ্য, এই লিস্টটা
পরিষ্কার তালিকাটা না বের করার জন্য এই যে গুলিয়ে দেয়া, এই গুলিয়ে দেওয়ার কাজটা তিনি করছেন। আজকে আপনি বলুন 26,000-এর যে মামলা, যেটা আজকে সুপ্রিম কোর্টের রায়ে খারিজ হয়ে গেল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিসের উপর ভিত্তি করে? আমার সরকারি আইনজীবী যে যুক্তি সেখানে দেখিয়েছেন তার উপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সেখানে তারা যোগ্য এবং অযোগ্য তালিকাটা প্রকাশ করতে পারেননি, তাই এই রায় হয়েছে। তিনি যদি যোগ্য এবং অযোগ্যটা তালিকা তৈরি করে দিতে পারতেন, তাহলে নিশ্চিতভাবেই তারা কিন্তু সুখে যারা চাকরি করছিলেন তারা চাকরি করতেন। আজকে যদি ভাতার প্রশ্ন ওঠে, তাহলে 22 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিল তারাও তো বলবে যে আমারও মেধা ছিল, ওইখানে আমি টাকা দিতে পারিনি বলে আমি চাকরি পাইনি। তাহলে সেই ছাত্রছাত্রীগুলোর 22 লক্ষ যারা পরীক্ষার্থী ছিল তাদেরও টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক, ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক। করতে পারবেন সরকার? করুন না। সবাই তো আমরা চাইছি যে 22 লক্ষ ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছিল তাদের সবাইকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক। এটা সারা জীবনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা জীবনই তিনি আইনকে মানেন না। আইনের ঊর্ধ্বে তিনি, সংবিধানের ঊর্ধ্বে তিনি দেশের ঊর্ধ্বে, তিনি বিদ্যাসাগরের ঊর্ধ্বে, বিদ্যাসাগরের উত্তরসূরি। এই কদিন আগে মেদিনীপুরের প্রশাসনিক সভাতে চারিদিকে পোস্টার, ফেস্টুন, কাগজে আমরা কি দেখলাম যে বিদ্যাসাগরের উত্তরসূরি। যে রাজ্যে 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, বিদ্যাসাগরের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। বিদ্যাসাগর নিজের টাকায় স্কুল খুলেছিলেন, ইনি স্কুল বন্ধ করছেন। বিদ্যাসাগর আমার পশ্চিমবঙ্গ সহ বাঙালিদের অক্ষরটা শিখিয়েছেন, লেখাপড়াটা শিখিয়েছেন, জ্ঞান বুদ্ধি বিবেক মনুষ্যত্ব, আপনার মোরাল শিক্ষা, নৈতিক শিক্ষা সবই তো আমরা বিদ্যাসাগরের বই থেকে পেয়েছি, ছোটবেলা থেকে পেয়ে আসছি। সেই বিদ্যাসাগরের সঙ্গে তুলনা হচ্ছে মমতা ব্যানার্জির। আমাদের ধর্ম সম্পর্কে তিনি বলছেন গন্ধা ধর্ম, এটা তিনি অন্য কোনো ধর্ম সম্পর্কে বলতে পারবেন? সৎ সাহস থাকে তিনি বলুন যে এই ধর্মটা গন্ধা। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভণ্ডামি পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘ 24 বছর ধরে দেখছেন, শুনছেন, বুঝছেন, এবং এর যোগ্য জবাব আগামী দিনে মানুষ দেবেন। ভোটের রাজনীতি নয়, তিনি ফেঁসে গেছেন। অ্যাকচুয়ালি যাকে বললে ফেঁসে গেছেন, গোটা গায়ে দগদগে ঘা, মলম দেয়া হচ্ছে। এই মলম দেওয়ার কাজটা উনি করছেন। ইনি এই রোগটাকে সারাতে পারবেন না। যেভাবে ক্যান্সারের মতো গোটা রাজ্যে দুর্নীতিটা ছেয়ে গেছে, তিনি কি করবেন? তিনি কাকে সাসপেন্ড করবেন? যদি সাসপেন্ড করতে হয় দুর্নীতির অভিযোগে, তাহলে তৃণমূল কংগ্রেসের দলটাই সাইনবোর্ডটা লাগানোর মতো দুটো লোক থাকবে না। সবাই দুর্নীতিগ্রস্ত, আমরা সবাই চোর, আমরা চোরের রাজত্বে। এই হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের অবস্থা। দেখুন, এটা তো পরিষ্কার যে বর্তমান যে রাজ্য সরকার, তৃণমূল সরকার রয়েছে, ইনি তো দুর্নীতিতে জর্জরিত। আজকে যে 26,000 শিক্ষকের চাকরি গেছে, আজকে যদি রাজ্য সরকার চাইতেন তো এদের চাকরি বাঁচাতে পারতেন। কেননা আমাদের হাইকোর্টে যে রায় দিয়েছিল যে 7,000 অযোগ্য প্রার্থীকে বাতিল করেছিল, উনি যদি ওটা না চ্যালেঞ্জ করতেন তাহলে তো 26,000 চাকরি যেতেন না। কেন? উনি জানেন চোর কারা, কেন এই রাজ্য সরকারের রন্ধে রন্ধে চোর ঢুকে আছে এবং এই টাকার ভাগ উনিও পেয়েছেন। তো সেই জন্য যাতে ওনার চুরি কি ওনার মন্ত্রীদের চুরি ধরা পড়ে, সেই জন্য উনি সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কার টাকাতে গেছেন? সাধারণ পাবলিকের করের টাকা। তো ওনার কি সে অধিকার আছে নিজের চুরি ঢাকতে মানুষের টাকা নয়ছয় করবে? উনি ওটা ঠিক করেননি। এবার নিজে যেহেতু জর্জরিত হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, সেই জন্য নিজেকে বাঁচাতে এবং মানুষের কাছে ভালো প্রমাণ করার জন্য ভাতা চালু করছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভাতা চায় না, কর্মসংস্থান চায়। আজকে ভাতা কি হবে? আপনি যদি যোগ্য অযোগ্য লিস্ট দিয়ে দেন তাহলে তো কারো চাকরি যাবে না, তাহলে তার ভাতার কোনো প্রয়োজন নেই। আর উনি যে ভাতা দেবেন কার টাকায় দেবেন? জনগণের টাকায় দেবেন। জনগণের টাকাটা কি কোনো মানুষের, কি কোনো মন্ত্রী বাপত্তি সম্পত্তি নাকি যে সে তার নিজের মতো খরচ করবে? আজকে ওনার মন্ত্রী চুরি করেছে, ওনার আমলা চুরি করেছে, সেই চুরি ঢাকতে বিজেপি, সিপিএম সবার গায়ে দোষ চাপাচ্ছে। আরে উনি বলছেন চিরকুটে চাকরি। তো চিরকুটে চাকরি যদি আপনি জানেন, আপনি তো ক্ষমতায় আছেন, আপনি তদন্ত করুন। তদন্ত করছেন না কেন? উনি তো বলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছে,
দুর্নীতি টাকা নিয়ে চাকরি দিয়েছে, তো উনি তার বিরুদ্ধে তদন্ত করেননি কেন? কেন উনি আবার তাকে দলে নিয়ে নিয়েছেন? তো এই টোটাল সরকার এবং মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত। এরা নিজেদের দুর্নীতি ঢাকতে বিভিন্ন ভাতা চালু করছে, ভাতা দিয়ে মানুষকে ভিক্ষা দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভিক্ষা চায় না, তার অধিকার চায়। এই যে শিক্ষিত যুবকরা রাস্তায় পড়ে রয়েছে, উনি তাদের দিকে গেছেন। উনি জগন্নাথ ধাম উদ্বোধন করতে আছেন, খুব ভালো কাজ, কিন্তু ওটাও তো গেছেন আই ওয়াশের জন্য। যেহেতু উনি একটা সম্প্রদায়ের প্রতি বেশি আবেগতাড়িত হচ্ছেন, সেইখান থেকে হিন্দুদের দিকে মোড় ঘোরানোর জন্য উনি ওটা করছেন। কিন্তু ওই যে মন্দির, ওটা সরকারি টাকায় কোনো মন্দির হয়? উনি বলছেন জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, ওটা কি মন্দির উনি বলতে পারবেন? কি নাম দিয়েছেন সরকারি ভাবে? জগন্নাথ ধাম সংস্কৃতি সেন্টার। তো এই শুধু আই ওয়াশ, ভোটের রাজনীতি। এই ভাতা ডিসেম্বরের পর উনি যাদেরকে ভাতা দেবেন, ডিসেম্বরের পর তাদেরকে রাখতে পারবেন? উনি তো সুপ্রিম কোর্টের বিরোধিতা করছেন। সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে যে ভাতা দেওয়ার কথা? সেটা তো বলেনি। উনি খালি নিজের দোষ, নিজের কুকীর্তি ঢাকার জন্য মানুষের আই ওয়াশের স্বার্থে এটা করছে। মানুষ এটা মেনে নেবে না, মানুষ এটা মানবেন। মানুষ ধরে ফেলেছে ওনার ছয় চাতুরি চুরি ধরে ফেলেছে। তো মানুষের যোগ্য জবাব 26 সালে দেবে, উনি সেটার জন্য তৈরি থাকুন। আর উনি সবসময় মানুষকে বোকা বানাতে চায় এবং মিথ্যে কথা বলেন। এরকম দুর্নীতিগ্রস্ত মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে আছে বলে আমার মনে হয় না। তো মানুষ এর প্রতিশোধ নেবে। মানুষের এই জীবন জীবিকা নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মানুষের যোগ্য জবাব দেবে। আগামী 26-এ বিধানসভা আসছে, উনি ওর জবাব পেয়ে যাবেন। 100% এই ভাতা চালু করছেন মানবিক মুখ্যমন্ত্রী। আরে নিজেই চুরি করেছে, আজকে মানবিক হওয়ার দরকার নেই। আপনি সঠিকভাবে চললে তো এদের চাকরি যেত না। সেই আপনি চুরি করছেন, আবার আপনি মানবিক মুখ রেখেছেন, মানুষ কি বুঝতে পারছে না? আর এই ভাতার টাকা আপনি পাবেন কোথা থেকে? কোন ফান্ড থেকে দেবেন? আপনারা জানেন কি? এই যে মিড ডে মিলের টাকা ইউসি জমা দিলে টাকা চলে আসে। মার্চ মাসে ইউসি জমা পড়েছে, এখনো টাকা আসেনি কেন? কেন্দ্র সরকার টাকা দেয়নি। সেই টাকা কোথায় গেল, কোথায় যাচ্ছে? সেইখানে বলা হচ্ছে মিড ডে মিলে যে আপনাদের যে ব্যাংকে ইন্টারেস্ট আছে সেটা তুলে নিন, মৌখিক নির্দেশ। কেন মাস্টারমশাইরা তুলবেন? তুললে কি ওটা হিসেব মেলাতে পারবেন? উনি মিড ডে মিল থেকে যত কেন্দ্রীয় প্রকল্প আছে সেই টাকা নিয়ে উনি নয় করছেন এবং পাবলিকের টাকা, ট্যাক্সের টাকা নিয়ে নিজের মনমতো, নিজের রাজনৈতিক সুবিধার্থে সেগুলো ব্যবহার করছেন। তো মানুষ এতটা বোকা নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষ। আপনি কতদিন বোকা বানিয়ে রাখবেন? এর জবাব আপনি পাবেন। আর এগুলো ওনার দুর্নীতি চুরি ঢাকতে উনি এসব ভাতা টাতা চালু করছে, যেগুলো মানুষ মেনে নেবে না। ধন্যবাদ আপনাকে, সবাইকে অভিনন্দন। এখন বিষয় হচ্ছে এই চাপা দেওয়া না অন্য কিছু, এটা ঠিক এইভাবে দেখলে হবে না। দেখতে হবে এইভাবে যে আমাদের যে রাজ্য সরকারটা চলছে, এই সরকারটার চলন পদ্ধতি কিভাবে পরিচালিত হচ্ছে, এই সরকারের লক্ষ্য কি, এই সরকারের উদ্দেশ্য কি, এই সরকারটা যখন সৃষ্টি হয় কিভাবে এই সরকারের প্রতিষ্ঠা হয়েছিল, এসব ইতিহাস আপনাকে কিছুটা বুঝতে হবে, কিছুটা পেছনের দিকে স্মৃতিচারণ করতে হবে। তাহলে আমরা দেখব যে এই সরকারের যিনি প্রধান এবং এই সরকারের মাথায় যিনি বসে আছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনাকে আমরা দেখছি প্রথম থেকেই যে ইনি সোজা পথে চলতে পারেন না। যে পথটা সোজা ইনি সে পথে যাবেন না, যে পথটা বাঁকা, যে পথে অন্য কেউ যায় না, যে পথে যাওয়াটা কষ্টের, হ্যাঁ, ইনি সে পথটাই যাবেন। মানুষ যেটা বুঝবেন ইনি তা করবেন না, আইন যে পথে চলবে ইনি সেটা করবেন না। এইটাই হচ্ছে এনার একটা মূল ধর্ম, এনার একটা কৌশল। যাই না, এই কৌশল করে অনেকে কি করে বলুন তো, ওই নাম করার জন্যে অনেক অনেক অসৎ উপায় অবলম্বন করে। দুপথে নাম করা যায় আমরা জানি। একটা হচ্ছে দেবতার মন্দির তৈরি করে নাম করা যায়, আবার একটা হচ্ছে গালিগালাজ করে নাম করা যায়। ইনি দেবতার মন্দির করে সৎ পথে নাম করার মানসিকতাই চলেন না। ইনি ভাবেন যে সৎ পথে না চলে, দেবতার মন্দির করে দান ধ্যান করে এসবের মধ্য দিয়ে না চলে আমি যদি একটুখানি বাঁকা পথে চলি মানুষের নজরে আসবো। এই নজরে আসা এবং নজর ঘুরিয়ে দেওয়া, এই দুটোতে এনার জুড়ি মেলা ভার। প্রথম থেকেই দেখুন আপনারা, যখন সরকারটা প্রতিষ্ঠা হলো, সরকার যখন প্রতিষ্ঠা হলো তখন থেকেই শুরু হলো একেবারে ওই চিটিং ফাঁকের মধ্য দিয়ে শুরু হয়েছে। তারপরে চৌর্যবৃত্তির মধ্য দিয়ে,
চিটিং ফাঁক থেকে শুরু করে চৌর্যবৃত্তির মধ্য দিয়ে বৃত্তটা কমপ্লিট করে দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতিকে ধরে যাকে দুর্নীতিকে থেকে মানুষের মুখ ঘুরিয়ে দেওয়া যায়, দুর্নীতিগ্রস্তদের যাতে বাঁচানো যায়, সেটাকে কেন্দ্র করে সেটা যাতে করা যায়, সেইটার কারণে সন্ত্রাস কবলিত করা গোটা পশ্চিমবাংলাকে। গোটা পশ্চিমবাংলায় একদম সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দেওয়া হলো, নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়ে গেছে। ভালো বলে কিছু নেই, মানুষ প্রতিবাদ করতে পারে না। মানুষ শুধু কেন, কোনো রাজনৈতিক দলও প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করতে গেলেই তাকে হচ্ছে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। কেউ যদি ইচ্ছা করে যে আমার একটু দুটো কথা বলবো, একটু সরকারের বিরুদ্ধে বলবো, এটা আমার গণতান্ত্রিক অধিকার, মিডিয়া, আপনারাও দেখেছেন অনেক ক্ষেত্রে মিডিয়া যদি সরাসরি প্রশ্ন করে কি হয়, আমি ওপেন বলে এই একে দিবি না, বিজ্ঞাপন টিজ্ঞাপন দিবি না, খবরের কাগজ বিজ্ঞাপন দিবি না, মানেটা কি? একটা মিডিয়া খবরের কাগজ বলুন বা এই ধরুন আমাদের আরামবাগের শফিকুলদা কি অবস্থা করলো বলুন তো, পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিল। কি অপরাধ ছিল শফিকুলদার, কি অপরাধ ছিল তার স্ত্রীর, কি অপরাধ ছিল বাচ্চা বাচ্চা ফুটফুটে শিশুগুলোর, তাদেরকে জেলে ঢুকতে হলো। কারণটা কি? কারণটা হচ্ছে উনি সমালোচনা সহ্য করতে পারেন না। উনি চান উনি যেটা করছেন বাহবা দিতে হবে। ওই হয় না, সে আমাদের আছে ওই হবু রাজা গবু মন্ত্রী, আর আছে হীরক রাজা, পরিচিত, আমরা এসব দেখেছি, সিনেমাতেও দেখেছি। রাজা যা বলবে পারিষদগণকে সেটা বলতে হবে, জনগণকে সেটা বলতে হবে। আর না বললেই মগজ ধরাই হবে, না বললেই তার শাস্তি হবে, তাকে জেলে ঢোকানো হবে, তাকে শোষণ করা হবে, শাসন করা হবে। ইনি এইটা বোঝেন। এইটা বুঝতে গিয়ে, সোজা পথে না চলতে গিয়ে, আইনের পথে না চলতে গিয়ে সমস্ত রাজ্যটাকে ডুবিয়ে দিলেন। সমস্ত রাজ্যটাকে ডুবিয়ে দিয়েছেন। ডুবিয়ে দিয়ে শিক্ষকদের নিয়ে এখন ছিনিমিনি খেলছেন। শিক্ষকদের ভবিষ্যৎ জীবন, কোনো সমস্যা হতো না। আপনি চুরি করেছেন, সবাই জানি আমরা, প্রমাণিত হয়ে গেছে, কোর্ট প্রমাণ হয়ে গেছে। কোর্টেতে আপনি স্বীকার করেছেন যে 5,000 না 6,000 না 4,000, 5 না 6 না 4 না 8, এটা কত সংখ্যাটা কে জানে? ওই মার্কশিট কার কাছে থাকে? কার ওই মার্কশিট গচ্ছিত রাখার কথা? ওই মার্কশিট তো নিশ্চয়ই অন্য কারো গচ্ছিত রাখার কথা না, সেটা সরকারের দায়িত্ব। আর দেখবেন খেয়াল করে, আমি হচ্ছে ভালো, বাকি সব খারাপ। আমিটাকে যখন নির্বাচন আসে, সে নির্বাচনে বলেন যে আমাকে দেখে ভোট দাও। সমস্ত প্রার্থী হচ্ছে আমি সব, আমাকে দেখে ভোট দাও। আর ভোট হয়ে যাওয়ার পর যখন সরকার পরিচালিত হয়, কোনো দুর্নীতি হয়, তখন কিন্তু নিজের দায় নিজের কাঁধে নেন না, উনি অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। কোনো মন্ত্রীর ঘাড়ে চাপান, কোনো মন্ত্রীকে অ্যারেস্ট করান, কোনো এমপিকে অ্যারেস্ট করান, অথবা আমলাদেরকে ঘাড়ে চাপিয়ে দিয়ে বলেন এটা ওই ডিপার্টমেন্টের দায়িত্ব। সেম করছেন শিক্ষা দপ্তর। হতে পারে পশ্চিমবাংলা সরকার চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলবে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন থাকবে না, কোনো কাজ হয়ে যাবে। বিশ্বাস করি নাকি আমরা কেউ বিশ্বাস করি না, সাধারণ মানুষও বিশ্বাস করেন না যে কোনো কাজ এই সরকার মমতা ব্যানার্জি অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে। তাহলে যে চুরিটা হলো, প্রমাণিত হয়ে গেল, কোর্ট ছুটে এর কারণে শাস্তি ঘোষণা করলেন, বিচারপতি বিচার করলেন, একটা কথাই তো বলেছিলেন, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেকে একটা কথা বলেছিলেন, কি না, যোগ্য অযোগ্যের তালিকাটা প্রকাশ করে দিন। আপনার হাতেই সব ছিল, আপনি সেগুলো ঘেঁটে ঘ না করে দিয়ে প্রকাশ করতে পারতেন। ঘেঁটে ঘ করা তো আপনার কাজ, কখনো রাজীব বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, কখনো অন্য কাউকে দিয়ে। কি করছেন? ঘেঁটে ঘ করছেন, ডকুমেন্টগুলো উড়িয়ে দিচ্ছেন। সেটা সন্ত্রাসের কারণে হতে পারে, সেটা আমাদের নির্ভয়ার খুনের কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে। তথ্য লোপাট করে ঘেঁটে ঘ করে দিয়ে সেটাকে একটা বিভ্রান্ত করে দিয়ে মানুষের কাছে একটা সুন্দর করে উপস্থাপন তৈরি করা, নিজের মুখটাকে, আর অন্যকে বিভ্রান্ত করে, অন্যকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করে তাকে জেল খাটানো। এ তো সারা জীবনের অভ্যাস। আমরা তো স্লোগান দিই এই কারণে, যার মাথায় দিদির হাত তিনি খান জেলের ভাত। এখন বিষয় হচ্ছে, প্রথমেই বললাম, সোজা পথে ইনি হাঁটেন না, আইনি পথে হাঁটেন না। বেআইনি কাজ করাটাই এনার কাজ। বেআইনি কাজটাকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য সাঙ্গপাঙ্গ জুটিয়েছেন, গোটা মন্ত্রিসভাকে পেয়েছেন। সেই জন্য তিনি মন্ত্রিসভায় সিদ্ধান্ত করছেন যে সুপার নিউমারি পোস্ট করতে হবে। কেন না, এই যাদের চাকরি ঘুষ দিয়ে হয়েছে, চাকরি চুরি হয়েছে, যাদের চুরির বিনিময়ে যাদের চাকরি দেওয়া হয়েছে, চাকরিগুলোকে বাঁচাতে হবে। তা উনি আইন মানছেন নাকি? আইন মানলে তারা করতেন না। এবং তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রেক্ষিতে কত কোটি কোটি টাকা খরচ হয়েছে বলুন। কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, এদেরকে দাঁড় করানোর জন্য কয়েক কোটি টাকা করে লাগে আমরা জানি। প্রত্যেক দিন চোরদের বাঁচানোর জন্য কোর্টে গেছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন। কেন? তাহলে এটা তো অন্য কিছু নয়, কোর্টকে অবমাননা করার একটা কৌশল, এটা একটা অপকৌশল। এই চক্রান্ত এবং অপকৌশলকে প্রতিহত করতে হবে, আমাদের একজোট হতে হবে, সবাইকে এক হয়ে যেন এর বিরুদ্ধে লড়তে হবে।
এখন ওই বিষয় একটাই, এটা কারা করে, যদি আমার মধ্যে মোরালিটি থাকে তবেই আমি হচ্ছে ঠিক না ভুল, সাধারণ মানুষের টাকা সেটা কিভাবে খরচ করব, তার একটা বাজেট তৈরি করতে হয়, সে বাজেটটা করা যায় কিনা, সে বাজেটটা পারমিট করবে কিনা আমার গভর্নমেন্ট, আমার ডিপার্টমেন্ট, এইসবগুলো থাকে। এখন যিনি একাই সর্বেসর্বা, যিনি সবকিছুর ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে, কোর্টের ঊর্ধ্বে, যিনি সামাজিকতার ঊর্ধ্বে, নিজেই আইন তৈরি করেন, নিজেই সামাজিকতা সৃষ্টি করেন, নিজেই ভাষা তৈরি করেন, তাই এনার কাছে আর কি পেতে পারি আমরা? কিছু পাওয়া যায় না, ঘেঁটে ঘ করা ছাড়া এনারা অন্য কোনো কাজ নেই। সবকিছু ঘেঁটে দাও, গুলিয়ে দাও, আর মানুষ বিভ্রান্ত হয়ে যাক, এই তো কাজ।